নাম হচ্ছে আমির খান মুত্তাকি। সে আমার দেশে এসেছে, আশ্চর্য যতটা না হয়েছি, তার থেকে বড় আশ্চর্য হয়েছে তালিবানিদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমাদের দেশে আনা হয়েছে। তার থেকে তো হাত পার করে দিয়েছে। যে বাবাজি বলেছিল যে আমার ওই সরকারের সাথে চলবো না যারা এই কাজ করবে, এখন তার রাজ্যে ইউপিতে তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য, রাষ্ট্রীয় মর্যাদা এনে গার্ড অফ অনার দেওয়ার জন্য লাইন দিয়ে সব দান করিয়ে দিল, সেই সব ড্রেস পরে। বুঝলেন, আমার কাছে কথা হচ্ছে এইসব সস্তা রাজনৈতিক কথা বাদ দিয়ে এখন কোন থুতুতে ডুবে মরবেন সেটা ঠিক করুন। আমরা তালিবানি নয়, আমরা সন্ত্রাসী নয়, আর আমরা কোন রকম কপট নয়। আমরা সুফিবাদে বিশ্বাস করি, আমরা সুফিজমের উপর বিশ্বাস রাখি, আমরা সুফিয়াদের ফলো করে চলি। কোন লাদেনের ধর্ম আমরা করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলতে পছন্দ করি, যেটা প্রেমের আগে জেনারেল ভাবে জেনারেল থেকে চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর একটা ছিল যেটা ওবিসি, সেটা তো বাজ ফেলে দিয়েছে। এখন হাইকোর্টের কি লাস্টে সুপ্রিম কোর্টে গেছে, কি রেজাল্ট আউট হয় সেই দিকে লক্ষ্য করা। এই ওবিসি যতক্ষণ না ওবিসি করে সিস্টেমেটিক্যাল সিস্টেম মেনটেন না করে চাকরির জায়গা ঠিক নির্ধারণ করা হবে, ততক্ষণ পর্যন্ত বোধহয় পিছিয়ে পড়া মানুষেরা নিস্তার পাবে না। ফুরফুরার উন্নয়ন করলেই সারা বাংলার উন্নয়ন হয়ে যাবে না। ফুরফুরায় লাইট লাগালে, বাতি লাগালে, রাস্তাঘাট হলে ফুরফুরার মানুষ, ফুরফুরার প্রোডাক্ট যারা আসবে মেহমান, তারা অবশ্যই উপকৃত হবে। যতটুকু হচ্ছে তার জন্য আমরা ধন্যবাদ দিই, কিন্তু এটাই আমাদের পিছিয়ে পড়া যে মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের উন্নয়ন কিন্তু ফুরফুরা ডেভেলপমেন্ট আপনার ওই অথরিটির উপরে নির্ভর করে না। সার্চার কমিটির রিপোর্টকে একই জায়গায় আমরা কোথায়, আমরা গ্রুপ ডিতে 0.2 রেশিও এখন কোথায় গেছে, এখন আর নতুন হিসাব আমি জানি না। সত্য কথা বললে এখন অনেকের খারাপ লেগে যাবে যে কেউ ভাতে মারছে আর কেউ হাতে মারছে। কেউ হাতে মারলে ভাতে মারে রে, কিন্তু এখানে ভাতে মারা পড়ছে, এখানেই আমাদের দুঃখটা লাগছে। নওশাদের একটা ভিন্ন রাজনৈতিক দল, কাসেমের একটা ভিন্ন রাজনৈতিক দল, এ দলের মানুষ ওই দলকে গালাগাল করছে, ও দলের মানুষ এ দলকে গালাগাল করছে। ফুরফুরার আইডেন্টিটি দাদা হুজুর পীর কেবলা। অকাফের আওতাভুক্ত যেসব জায়গাগুলো বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধারের জন্য, এবং তখনকার সিচুয়েশন অনুযায়ী এক কথায় অকাফ বাঁচাও আন্দোলন আমরা করেছিলাম, এখনো করছি। ভারতবর্ষের মুসলমানরা সন্ত্রাসী নয়। ভারতবর্ষের মুসলমানরা, প্রকৃত ভারতীয় যারা, তারা কখনোই আতঙ্কবাদী নয়, তারা তালিবানি নয়, তারা টেররিস্ট নয়। নওশাদের একটা ভিন্ন রাজনৈতিক দল, কাসেমের একটা ভিন্ন রাজনৈতিক দল, এ দলের মানুষ ওই দলকে গালাগাল করছে, ও দলের মানুষ এ দলকে গালাগাল করছে। আলটিমেটলি ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ ছুরিতে পড়ুক, গালাগালটা আপনার কি বলে কাটছে তরমুজ। অতএব যাকেই গালাগাল দিক, গালাগাল ফুরফুরাকেই খেতে হচ্ছে। আর বর্তমান একটা সময় এসেছে যে ফুরফুরা শরীফের সার্বিক, মানে একজন দুজন তিনজনের আর ব্যাপার নেই। মানে ফুরফুরা শরীফের হুজুরদের, পীরজাদাদের, পীর সাহেবদের ভুল হলে শুধরে দেওয়ার দায়িত্ব যেন কোনো রাজনৈতিক দলের কিছু অন্ধভক্ত নিয়ে বসে আছে। এমন বুদ্ধিমত্তার কথা বলছে, এই হলে ওই হতো, ওই হলে। তোকে কে বিচারক সাজতে বলেছে? তোর কাছে কে বিচার দিয়েছে? আজকে একটা মুরব্বী চাচাজি যদি আমার বাড়ির বলে, বাবা রাজনীতি নিয়ে শুধু হই হই করলে হবে, একটু দিনের পথে চলো, আল্লাহ রসুলের পথে চলো, সেই মুরব্বী চাচাকেও 4টে গালাগাল দিয়ে দিচ্ছে, জ্ঞান দিয়ে দিচ্ছে। ভাবে কি? নিজেদের কত উঁচু থেকে ভাবে এরা। আসলে ব্যাপার সেখানে নয়। পিছিয়ে পড়া মানুষের জন্য যারাই বলুক, সে আপনি যাদের নাম বললেন, আমি নতুন করে তাদের নাম নিতে চাচ্ছি না, পিছিয়ে পড়া মানুষের জন্য যারাই বলুক, যে দলের মানুষই বলুক, আর্থসামাজিক অবস্থার কথা, পিছিয়ে পড়া মানুষের দুঃখ দুর্দশার কথা, সংখ্যালঘু দলিত আদিবাসীদের দুর্দশার কথা যেই বলুক, আমরা সবসময় তার সাথে আছি, তাকে বাহবা দিই। তার জন্য আমাকে কোনো আলাদা রাজনৈতিক আইডেন্টিটি তৈরি করতে হবে না। আর তার জন্য ফুরফুরার আইডেন্টিটিটা তার উপর নির্ভর করছে না। ফুরফুরার আইডেন্টিটি দাদা হুজুর পীর কেবলা।
বিগত দিনে দেখলাম যে আপনি ওয়াকাফের নানা বিষয় নিয়ে আন্দোলন করেছেন, ওয়াকাফ আন্দোলন। এখন নতুন করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য। এই বিষয়ে আপনার কি বার্তা থাকবে? এটা নিয়ে আমি এখন কোনো কিছুই বলবো না। আমি এটা নিয়ে আরো বৃহৎ আলোচনার মধ্যে আমি যাব, এবং সেই কথাবার্তাও আমার চলছে, আলোচনাও আমি করছি। আলটিমেটলি উম্মিদ পোর্টালের মধ্যে যান আর যেভাবেই যাই করেন, এর একটা প্রতিকার না হলে এসব মানুষ আবার আবার বিপদের দিকে সরে যেতে পারে আমি মনে করি। ওয়াকাফ নিয়ে কি ফের আন্দোলনে নামবেন রাজপথে? ওয়াকাফ নিয়ে তো আন্দোলন চলছে, রাজপথে চলছে। এবং জানারা ওয়াকাফের আমরা 2008 সাল থেকে হাইকোর্টের মতুল্লি কমিটি বাতিল থেকে আরম্ভ করে, মেট্রো চ্যানেলের আপনার আন্দোলন থেকে আপনার সমাবেশ থেকে আরম্ভ করে, আমাদের মানববন্ধন থেকে আরম্ভ করে, জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে আমরা 2008 সাল থেকে সাফিয়া কন্টিনেন্টাল, সতীশ মুখার্জি রোড, এই সমস্ত নিয়ে যেগুলো ওয়াকাফের আওতাভুক্ত যেসব জায়গাগুলো বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধারের জন্য, এবং তখনকার সিচুয়েশন অনুযায়ী এক কথায় ওয়াকাফ বাঁচাও আন্দোলন আমরা করেছিলাম, এখনো করছি। সেটা এখন ওয়াকাফ আইন, নতুন আইন পাস হয়ে এসেছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর কালা কানুন যেটাকে বলা হয়। এটাকে বাতিলের জন্য সার্বিক আন্দোলন যেভাবে সবাই মিলে হচ্ছে, আমরাও তার সাথে আছি। কোনোটা ছেড়ে কোনোটা নয়। রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে যারা কথা বলে তারা সবসময় নিজেদের বড়াই করতে পছন্দ করে। আমি তাদেরকেও বলি 2026-এর পরে যেন আন্দোলনটা থাকে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ব্রিগেড আমাদের একটা ডাকা হয়েছিল, যখন ব্রিগেড আমাদের ডেট দিল না, আপনারা নিশ্চয়ই জানেন আমরা হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টের মাধ্যম দিয়ে সদুত্তর চেয়েছিলাম, তারপরে সেটাকে মানে পুরো উড়িয়ে দেওয়া হলো, আমাদেরকে দেওয়া হলো না। সেখানেও আমাদের দুঃখ নেই। আজ যারা ওয়াকাফ আন্দোলন করতে ময়দানে নামছে, সেই সব মানুষগুলো তখন আবার কিন্তু বলেছিল যে আমাদের কোন জায়গায় কোনো রাজনৈতিক দলের বা আমার ছেলেদের গায়ে হাত তুলেছে, তার জন্য কেউ কিছু বলেনি, আমি ওয়াকাফ আন্দোলনে নেই। আরে 4টে ছেলে মার খাবে, তার জন্য বিহিত ব্যবস্থা থাকবে, কিন্তু ওয়াকাফ আল্লাহর সম্পত্তি, এটা বৃহৎ স্বার্থ, এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হয়েছে, এটা এক ধরনের কপটতা বলা হয়, হিপোক্রেসি বলা হয়। অতএব সেই সব মানুষগুলো যারা তখন আমরা ওতে নেই, ব্রিগেডে নেই, এতে নেই, ওতে নেই বলেছিল, আমি জানি তারা হয়তো 2026-এর রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে বলেছিল, কিন্তু আমার মতে বলে যাই হোক না কেন, সে রাজনৈতিক ভাবে করুন, অরাজনৈতিক ভাবে করুন, যেমন করে করুন, নিজেদের ভুল শুধরে নিন, ভুল শুধরে নিয়ে তওবা করুন, তওবা করে ময়দানে এসে আন্দোলন করুন, এবং আন্দোলনটা 2026 লক্ষ্য করে নয়, আন্দোলনটা জারি রাখতে হবে যতদিন না এই কালা কানুন বাতিল হচ্ছে। বাংলার মানুষের কাছে এখন এসআইআর একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এদিকে বিজেপির স্ট্যান্ড শুভেন্দু অধিকারী বলছেন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেবো, যদিও তার রোহিঙ্গা বলার উদ্দেশ্য মুসলিমদেরকে টার্গেট করা। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি বলছেন একটাও যোগ্য নাম বাদ গেলে আমরা দেখে ছাড়বো নির্বাচন কমিশনকে। এই সব রাজনৈতিক ঘোরপেচের মধ্যে রাজনৈতিক পর্যায়গুলো ছিল, এগুলো থাকবে। আর এই যে যার কথা বললেন যে রোহিঙ্গা, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, এই সেই, সন্ত্রাসী, জঙ্গি, এই সমস্ত কথাবার্তা যেগুলো শুনছেন না, শুনুন, নিজেদের লজ্জা নিবারণ করার বোধহয় সময় এসেছে, নিজেদের ভুল স্বীকার করার বোধহয় সময় এসেছে। ভারতবর্ষের মুসলমানরা সন্ত্রাসী নয়। ভারতবর্ষের মুসলমানরা, প্রকৃত ভারতীয় যারা, তারা কখনোই আতঙ্কবাদী নয়, তারা তালিবানি নয়, তারা টেররিস্ট নয়। আমাদের দেশের যখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে, गुड तालिबान बैड तालिबान नहीं चलेगा, गुड टेररिस्ट बैड टेररिस्ट नहीं चलेगा, मानवता विरोध, मानवता के खिलाफ कोई ऐसी शक्ति हम लोग नहीं मानेंगे। ইউপির বাবা উনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, যোগী আদিত্যনাথ, তালিবানিদেরকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না, যে সরকার তালিবানিদের সমর্থন করবে আমি তার সঙ্গে চলবো না, এইসব শুনছিলাম। গত সপ্তাহে একজন ইন্ডিয়ায় এসেছিল, যিনি কান্দাহার প্লেন হাইজ্যাক যে হয়েছিল এয়ার ইন্ডিয়ার, মাসুদ আজাদকে ছাড়াবার জন্য, সেই আপনার
দলেরই একজন শীর্ষ নেতা গত সপ্তাহে আমাদের দেশে এসেছিল। মুত্তাকি নাম হচ্ছে আমির খান মুত্তাকি। সে আমার দেশে এসেছে, আশ্চর্য যতটা না হয়েছি, তার থেকে বড় আশ্চর্য হয়েছে তালিবানিদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমাদের দেশে আনা হয়েছে। তার থেকে তো হাত পার করে দিয়েছে। যে বাবাজি বলেছিল যে আমার ওই সরকারের সাথে চলবো না যারা এই কাজ করবে, এখন তার রাজ্যে ইউপিতে তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য, রাষ্ট্রীয় মর্যাদা এনে গার্ড অফ অনার দেওয়ার জন্য লাইন দিয়ে সব দান করিয়ে দিল, সেই সব ড্রেস পরে। বুঝলেন, আমার কাছে কথা হচ্ছে এইসব সস্তা রাজনৈতিক কথা বাদ দিয়ে এখন কোন থুতুতে ডুবে মরবেন সেটা ঠিক করুন। আমরা তালিবানি নয়, আমরা সন্ত্রাসী নয়, আর আমরা কোন রকম কপট নয়। আমরা সুফিবাদে বিশ্বাস করি, আমরা সুফিজমের উপর বিশ্বাস রাখি, আমরা সুফিয়াদের ফলো করে চলি। কোন লাদেনের ধর্ম আমরা করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলতে পছন্দ করি, যেটা প্রেমের আদর্শ। এখন যে কট্টরপন্থী ওরা, আর এখন এরাও তো কট্টরপন্থী সন্ত্রাসী কারা, এখন ঠিকঠাক করে নিজেরা নিজেদের বিচার করুন। আর কিছু লজ্জা করা দরকার এদের। বাংলার যারা শিক্ষিত যুবক সম্প্রদায়ের কাছে এখন একটা মাথা ব্যথার কারণ হচ্ছে ওবিসি সমস্যা। এই ওবিসিতে অনেক দেখা যাচ্ছে যে হিন্দু জনগোষ্ঠীকে অ্যাড করা হচ্ছে, ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট নাকি প্রকাশ করা হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখবেন? দেখুন, আমাদের দরজা প্রথমত বন্ধ। আপনি কি লক্ষ্য করেছেন? আপনি আদার ব্যাকওয়ার্ড কাস্টের কথা বললেন, ওবিসির কথা, এসসির কথা বলেন, এসটির কথা বলেন। আপনি কি জানেন ট্যালেন্ট এসসিরাও কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পড়ছে? ট্যালেন্ট এসসিরা জেনারেল ক্যাটাগরিতে, ট্যালেন্ট এসটি জেনারেল ক্যাটাগরিতে, ট্যালেন্ট ওবিসি জেনারেল ক্যাটাগরিতে। আপনার দরজা কোথায়? আপনার একটাই দরজা খোলা আছে। 6টা দরজা অন্যের জন্য খোলা থাকলেও আপনার একটাই দরজা খোলা আছে, সেটা হচ্ছে আপনাকে জেনারেল ভাবে জেনারেল থেকে চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর একটা ছিল যেটা ওবিসি, সেটা তো বাজ ফেলে দিয়েছে। এখন হাইকোর্টের কি লাস্ট কেস, সুপ্রিম কোর্টে গেছে, কি রেজাল্ট আউট হয় সেই দিকে লক্ষ্য করা। এই ওবিসি যতক্ষণ না ওবিসি করে সিস্টেমেটিক্যাল সিস্টেম মেনটেন না করে চাকরির জায়গা ঠিক নির্ধারণ করা হবে, ততক্ষণ পর্যন্ত বোধহয় পিছিয়ে পড়া মানুষেরা নিস্তার পাবে না। তাহলে সাচার কমিটির রিপোর্ট যে জায়গায় ছিল এখনো কি মনে করছে সে একই জায়গায় নাকি? ওদের বাড়তে দেওয়া উচিত নয়। শিক্ষায়, স্বাস্থ্যে, বৃত্তে, সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পিছিয়ে থেকেছে এই সম্প্রদায়ের মানুষটা। তার মধ্যে কাজ করেছে আমরা ওরার বিভাজন। সাচার কমিটি তো নতুন কিছু আবিষ্কার করেনি। বিফোর ইন্ডিপেন্ডেন্স দেখুন বেঙ্গল প্যাক্ট, সেখানে যে টিভিরে আমরা ছিলাম। তারপরে আপনি দেখুন আসলো কি রঙ্গনাথ, আপনার কি বলে গোপাল সিং কমিশন রিপোর্ট। গোপাল সিং কমিশন রিপোর্টের রেজাল্ট কি? সেই একই টিভিরে আমরা। তারপরে আসলো সাচার কমিটি, সাচার কমিটির রিপোর্ট কি? একই জায়গায় আমরা। কোথায়? আমরা গ্রুপ ডিতে 0.2 রেশিও। এখন কোথায় গেছে? এখন আর নতুন হিসাব আমি জানি না। সত্য কথা বললে এখন অনেকের খারাপ লেগে যাবে যে কেউ ভাতে মারছে আর কেউ হাতে মারছে। কেউ হাতে মারলে ভাতে মারে রে, কিন্তু এখানে ভাতে মারা পড়ছে, এখানেই আমাদের দুঃখটা লাগছে। লাস্ট যখন রঙ্গনাথ মিশ্র কমিশন আসলো, একটা রাস্তা বার হতো, সে ক্যান্সারের ট্রিটমেন্ট এ ডাক্তার করবে না ও ডাক্তার করবে, রাজ্যে পালাবদল হলো, তারপরে সব গোলবেলে গেল। এখন কি হবে? আকাশের দিকে তাকিয়ে থাকুন। লাস্ট বেশ কয়েক মাস আগে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা সফর করেছিলেন। তারপর থেকে ফুরফুরা সেই উন্নয়ন পর্ষদের কি অবস্থা? ফুরফুরা ডেভেলপমেন্ট নিয়ে কি বল? ডেভেলপমেন্ট অথরিটি ফুরফুরায় আছে, ডেভেলপমেন্ট কাজ করছে। আটপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে, করছে। দেখুন, ফুরফুরার উন্নয়ন করলেই সারা বাংলার উন্নয়ন হয়ে যাবে না। ফুরফুরায় লাইট লাগালে, বাতি লাগালে, রাস্তাঘাট হলে ফুরফুরার মানুষ, ফুরফুরার প্রোডাক্ট যারা আসবে মেহমান, তারা অবশ্যই উপকৃত হবে। যতটুকু হচ্ছে তার জন্য আমরা ধন্যবাদ দিই। কিন্তু এটাই আমাদের পিছিয়ে পড়া যে মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের উন্নয়ন কিন্তু ফুরফুরা ডেভেলপমেন্ট আপনার ওই অথরিটির উপরে নির্ভর করে না। পিছিয়ে পড়া মানুষের ডেভেলপমেন্ট নির্ভর করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রতিপত্তি, তাদের কর্মক্ষেত্র, তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করা, তাদের আপনার পড়াশোনা, সব দিকটা। এটা ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি ফুরফুরা ডেভেলপমেন্ট কাজ করছে, দেখতে পাচ্ছি। যতটা হচ্ছে হসপিটাল থেকে আরম্ভ করে রাস্তাঘাট, লাইট, ঠিক আছে।
ভালো, কিন্তু এ থেকে একটা পিছিয়ে পড়া কমিউনিটির সমস্যা, সারা বাংলার সমস্যা সমাধান হয়ে যাবে না। একেবারে শেষ প্রশ্নে আসবো যে সামনেই বিধানসভা ভোট, এক্ষেত্রে বাংলার মানুষ দেখা যায় যে ভোট আসলে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই সামনে ভোটকে সামনে রেখে কি বার্তা থাকবে বাংলার মানুষের জন্য? আমি কিছু বলবো না ভোট টোট নিয়ে। বাংলার মানুষের বুদ্ধি শুদ্ধি আছে, সবকিছুই আছে। লোহা শক্ত সেটাও বোঝে, বিষটা নোংরা সেটাও বোঝে, কি করতে হয় কি করতে হয় না সব জানে। আর নতুন করে এইসব নিয়ে আর কথা বলবো না। তবে হ্যাঁ, যাদের তেজ বেশি ও তেজ দেখাক, ওই মাইনে আপনার শেষ পর্যন্ত যতই খাটো মাইনে 112। ধন্যবাদ।